বিজয় উল্লাসে মাতোয়ারা কর্মী সমর্থক। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন নিশ্চিত বিএনপির। এখন পর্যন্ত ১৯৭ আসনে ধানের শীষ, ৫৮টিতে ১১ দলীয় ঐক্যের জয়। দেশ পুনর্গঠন ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ধানের শীষের বিজয়ীদের। গণতান্ত্রিক যাত্রা সুসংহত করার প্রত্যয়। বিজয় মিছিল না করার নির্দেশ তারেক রহমানের। এবং বিশেষ দলকে সুবিধা দিতে জনরায় বদলে দেওয়ার চক্রান্ত দেখছে ১১ দল। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। গণনা শেষ হওয়ার আগেই বিজয়ী ঘোষণার অভিযোগ এনসিপির। আমরা ৭২ ঘন্টা নির্বাচনের সময় এখন আছি সময়ের স্টুডিও থেকে। আপনাদের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনানুষ্ঠানিক ফলে এরই মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। এখন পর্যন্ত ১৯৭ আসনে বিজয়ী ধানের শীষ, ৫৮ আসন পেয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এর আগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সংসদ নির্বাচন ও গণভোট শেষে শুরু হয় গণনা। আসতে শুরু করে বিভিন্ন আসনের কেন্দ্র ভিত্তিক ফল। এর মধ্যে ঢাকা ১৭ আসনের বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও ১ আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা ১৫ আসনে জয়ী হয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বিভিন্ন আসনে বিজয়ী প্রার্থীর পক্ষে আনন্দ উল্লাসে মেতেছেন কর্মী সমর্থকরা। এখনও বিভিন্ন আসনে ভোট গণনা চলছে, সেখানে ভিড় করছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। চলছে জাতীয় নির্বাচনের ফল ঘোষণা। রাজধানী সহ সারা দেশের বিভিন্ন কেন্দ্রে আছেন সহকর্মীরা। আমরা শুরুতেই যাচ্ছি ইসিতে কাউসারা চৌধুরী কুমুর কাছে। এখনো নির্বাচন কমিশনে চলছে ফল গণনার কাজ এবং সেটি করছে কখনো নির্বাচন কমিশন সচিব এসে করছেন, আবার কখনো নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব এসে ফলাফলটি ঘোষণা করছেন। কারণ তারাও দফায় দফায় পাল্টে যাচ্ছেন, ক্লান্তি আসছে, যার কারণে নিজেরাও সরে যাচ্ছেন চেয়ার থেকে সরে গিয়ে হয়তো আরেকজনকে কথা বলার সুযোগ করে দিচ্ছেন। যদিও এখনও অনেকটা পথ বাকি রয়েছে নির্বাচন কমিশনের। বেসরকারি যে ফলাফল ঘোষণা হচ্ছে, সেই বেসরকারি ফলাফল ঘোষণার এখনও প্রায় অর্ধেক এখনও বাকি রয়েছে, কারণ তাদের হাতে সম্পূর্ণ ফলাফল এসে পৌঁছাতে কিছুটা দেরি হচ্ছে, যেহেতু রিটার্নিং অফিসারের কার্যালয়েও নানা রকম সংখ্যা মিলিয়েই বিশেষ করে প্রতিটা কেন্দ্রের ফলাফল তাদের কাছে হাতে এসে পৌঁছাতে হচ্ছে এবং সেগুলো মোটিভেট করে আবার নির্বাচন কমিশনে পৌঁছানো একটু সময়ের ব্যাপার, লেন্দি প্রসেস, যার কারণে একটু সময় নিচ্ছে নির্বাচন কমিশন। এবং এই সময় নেওয়ার কারণেই মূলত তাদের যে দেরিটা হচ্ছে। তারা বলছে যে হয়তো সেটি যেহেতু এখন ভোর হতে চলেছে, প্রায় 6টা বেজে গেছে, সেক্ষেত্রে আরও কতক্ষণ সময় লাগতে পারে সেটিও একটি ভাবার বিষয়। নির্বাচন কমিশন একটু বিরতি দিচ্ছে, আবার কিছুটা সময় আবারও তাদের হাতে এসে পৌঁছানো মাত্রই কিন্তু তারা ফলাফলটি ঘোষণা করছে। এই বেসরকারি ফলাফল ঘোষণা করা হলেই তার কি হয়তো একদিনের মধ্যেই গেজেট হয়ে যাবে। বিশেষ করে যারা এই যে 299টি আসনে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন, বিজয়ী হবেন, তাদের সকলের গেজেট প্রকাশিত হবে, তারপরে কিন্তু শপথ নেওয়ার পালা। অর্থাৎ
নির্বাচন কমিশনের যে ভোট নিয়ে যে কর্মযজ্ঞ, বিশাল কর্মযজ্ঞ ছিল, সেই কর্মযজ্ঞ কিন্তু সমাপ্তি হবে যে সংসদ সদস্য হিসেবে যারা মনোনীত হবেন, যারা নির্বাচিত হবেন, তাদের গেজেট প্রকাশ এবং তাদের শপথ গ্রহণের মধ্য দিয়েই নির্বাচন কমিশনের সার্বিক যে কাজের সমাপ্তি, সেই সমাপ্তি শেষ হবে। যেহেতু আমার সাথে এই মুহূর্তে আছেন আমার সহকর্মীও রয়েছেন, সেও কিন্তু সারাদিন একই কাজই করেছেন, নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, কেন্দ্রগুলোতে ঘুরে দেখেছেন এবং নির্বাচন কমিশনের যে কর্মযজ্ঞ সেটির সাথেও সরাসরি সম্পৃক্ত ছিলেন। আমরা একটু তার সাথেও কথা বলি। আমার সাথে আছেন আমার সহকর্মী রবিন ভুইয়া। আমরা তার কাছে যাই। যে রবিন, কেমন আছেন? আছি ভালো, তবে স্বাভাবিকভাবে যেটি আপনি যে কথাটি বলছেন, যে সবাই তো আজকে যে নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত যারা ছিলেন একদম গত দিন মানে সকালবেলা থেকে যে ব্যস্ততার, তো আমরাও সেই ব্যস্ততাকে সঙ্গী করিয়ে আছি আর কি। নির্বাচন কমিশনও যেমন একটা বিশাল কর্মযজ্ঞ নিয়েছে, আমরাও কিন্তু তাদের কাজগুলো দেখার জন্য তাদের সাথে সাথে থেকেছি, বিশেষ করে তাদের ভুল ভ্রান্তিগুলো দেখিয়ে দেওয়ার জন্য। যেহেতু গণমাধ্যমের এটি একটি বড় কাজ, সেই কাজে সামিল হওয়ার আমাদেরও সুযোগ হয়েছে এবং দেখার সুযোগ হয়েছে। সারাদিনে কি দেখলেন, নির্বাচন কমিশনের কর্মকাণ্ড কি দেখলেন, এবং ভোটার থেকে শুরু করে প্রার্থী কার কি অবস্থান দেখেছেন, আপনার কাছে দেখে কি মনে হয়েছে? না, যেহেতু এবারের নির্বাচনে মানে নির্বাচন কমিশনার যারা রয়েছেন, প্রধান নির্বাচন কমিশনাররা, তারা তো সকালের দিকে যার যার যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। আর অন্য যে সকল প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু মোটামুটি সবাই তাদের যে মানে আসনের যে বিভিন্ন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে পর্যবেক্ষণ করা, সেগুলোতে যাওয়া, খোঁজখবর রাখা, সেই বিষয়গুলোর সঙ্গে কিন্তু যে মানে প্রার্থীরাও ব্যস্ত ছিলেন। আর এখানে নির্বাচন কমিশনেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসেছিল, এসে তারা তাদের যে অভিযোগ অনুযোগ সেটি কিন্তু ভোট চলাকালীন সময়ে দিয়ে গেছিলেন। আর দুবার কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে ব্রিফিং করে ভোট পড়ার যে তথ্য বা সার্বিক নির্বাচনী পরিস্থিতি সেগুলো কিন্তু গণমাধ্যমকে ব্রিফ করা হয়েছিল। আর সন্ধ্যার পর থেকে এখনো অবধি আসলে যে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে নির্বাচন কমিশন তাদের যেই আনুষ্ঠানিক যে ফলাফল সেটি আসলে যে ঘোষণা করে যাচ্ছে, এবং এখন তারা একটি বিরতি নিয়েছে ফজরের নামাজ আদায় করার জন্য। তো এখন পর্যন্ত নির্বাচন কমিশনের মোটা দাগে এই তাদের যে কর্মব্যস্ততা বা তাদের যে কর্মযজ্ঞ। আমরা আমরা একটা জিনিস দেখেছি এই যে ভোটের মধ্যে, একটা কিন্তু কিছু কিছু আসনে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। যেমন হয়তো নতুন পুরনো মিলেই একটা টক্কর হয়েছে। যদি ঢাকা ৮ আসনের কথাই বলি, সেখানে একজন প্রবীণ এবং নবীনের মিলে যে খেলাটা হয়েছে, সেটাকে কিভাবে দেখবেন? যে মানুষ যেহেতু এবার নবীন ভোটারও ছিল বেশি এবং নবীন প্রার্থীও ছিল সেখানে, তো এই যে হাড্ডাহাড্ডি লড়াই, একজন প্রবীণ নেতার সাথে একজন নবীন নেতার, এই লড়াইটাকে কিভাবে দেখবেন? না, যদি আপনি ঢাকা ৮ আসনের কথা যদি বলতে যান, সেই আসনটি কিন্তু যে বলা যায় যে এটা আলোচনার কেন্দ্রে ছিল। সারা দেশের মধ্যেই আসলে যে অন্যতম একটি আলোচিত আসন, বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারির বিভিন্ন ধরনের বক্তব্য, মির্জা আব্বাস সেখানে একজন বিএনপির প্রভাবশালী নেতা। আরেকটি বিষয় কিন্তু মির্জা আব্বাসের যদি অতীত রাজনৈতিক জীবনে যদি দেখতে চান, তাকে কিন্তু এই আসনগুলোতে বা তিনি তো একটা সময় তিনি মেয়র নির্বাচন করেছেন, সংসদ সদস্য হিসেবে তিনি নির্বাচন করেছেন। তো এই জায়গাগুলোতে তাকে অনেক শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কিন্তু যে তিনি নির্বাচনী লড়াইয়ে নেমেছেন এবং সেখানে কখনো হেরেছেন, কখনো জিতেছেন। কিন্তু এবারের যে প্রেক্ষাপটটা সেটি একটি সম্পূর্ণ ভিন্ন, যে একজন তরুণ প্রার্থীর বিরুদ্ধে তাকে লড়তে হয়েছে, যিনি আসলে যে তার বয়সের যদি একটি তুলনা করতে যাই, দুজনের মধ্যে কিন্তু বেশ ফারাক ছিল। তো যাই হোক, তো এরকম একটি পরিস্থিতির মধ্যে যে আলোচনার কেন্দ্রে ছিল নির্বাচনী ফলাফলেও কিন্তু সেটি দেখা যাচ্ছে। সেখানে কিন্তু যে ভোটের ব্যবধান একেবারে খুবই কম, মানে ৫,০০০-এর নিচে ছিল, মানে এরকম একটি অবস্থা। এর মধ্যে দিয়ে কিন্তু যে সেই আসনের যে ভোটের যে ফয়সালা সেটি কিন্তু হয়ে গেল, এবং ফলাফল
এখানে ঘোষণা করা বা ফলাফল আসা, সেখানে কিন্তু নানান সময় নানান রকম গুঞ্জন, নানান রকম কথাবার্তা, নানান রকম নাটকীয়তা, সেগুলো কিন্তু সেই আসনটি ঘিরে কিন্তু ছিল। তো এটা নিশ্চয়ই যে অন্য যে কোনো আসনগুলোর তুলনায় এই আসনটি আসলে যে বাড়তি মনোযোগ কেড়েছে আমরা নির্বাচন জি প্রচারণার সময় এবং ফলাফলের সময়, দুই সময়ই। আমরা এবারের ভোটে একটি জিনিস লক্ষ্য করেছি যে আমরা বলছি যে 50টি দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। এই 50টি দল করেছে বটে, যেমন সর্বোচ্চ প্রার্থীও দিয়েছে দলগুলো, সর্বনিম্ন প্রার্থীও দেখেছি আমরা। একজন প্রার্থী দিয়েছে এরকম দলও কিন্তু আছে, প্রায় 4টি দল ছিল এরকম যে একজন করে প্রার্থী দিয়েছে। এবং একই সাথে আমরা এটিও দেখেছি যে নির্বাচন কমিশনের নিবন্ধিত দল কিন্তু তাদের দল থেকে বের হয়ে, দলের হয়তো চেয়ারম্যান ছিলেন, তিনি পদত্যাগ করে, আমরা যদি ঢাকা 13 আসনে যিনি বিএনপি প্রার্থী ছিলেন ববি হাজ্জাজ, ওনার কিন্তু একটা আলাদা দল ছিল এনডিএম, সেই দলের প্রধান ছিলেন তিনি, সেই দল থেকে পদত্যাগ করে কিন্তু বিএনপিতে যোগ দিলেন শেষ সময়ে গিয়ে এবং একটি আসনের জন্য। আমরা যদি এটুকুকে দেখি, এই ক্ষেত্রে কি আমরা বলি না যে ছোট ছোট দলগুলো আসলে কতটুকু গুরুত্ব বহন করে, বিশেষ করে তারা বেঁচে থাকার জন্য, অথবা এই যে আরেকটি দলে গিয়ে যোগ না দিয়ে যদি নিজেরাই নিজেদের দলকে সুসংগঠিত করতে পারেন, যদি দলকে আরও প্রসারিত করতে পারেন। সেবার কিন্তু নির্বাচন কমিশন এবার কিন্তু একটা সুযোগ দিয়েছিল, যেমন নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে, জোট গঠন করলেও নিজ দলের। সেই বিষয়টাকে কিভাবে দেখবেন আপনি? না, এখানে আসলে যে কিছু কিছু জায়গাতে মানে বেশ কয়েকটি দল যেহেতু এবারের আরপিওতে একটি সংশোধনী এনেছে যে জোটের প্রতীকে আর তারা ভোট করতে পারবেন না প্রার্থীরা। সেটা কিন্তু আগে যেটি দেখতাম যে জোটের প্রধান যে রাজনৈতিক দল ছিল তার যে প্রতীকটা, সেটি যেহেতু অধিক পরিচিত ছিল সাধারণ মানুষের কাছে, এবং সেই দলেরও কিন্তু একটা বড় একটা মানে সমর্থক গোষ্ঠী রয়েছিল, তাদের একটা আবেগের বিষয় আছে। সেই কারণে কিন্তু যে ছোট ছোট দলের যে মানে বড় নেতারা ছিলেন, ছোট রাজনৈতিক দলের বড় নেতারা, তাদেরকে যখন মনোনয়ন দেওয়া হতো, আসনগুলোতে যখন ছাড় দেওয়া হতো, তখন কিন্তু তারা বড় দলের প্রতীকে তারা নির্বাচন করতেন। তো এবার আরপিও সংশোধনের কারণে সেটি আসলে হচ্ছে না। কিন্তু একটি বিষয় যে কিছু কিছু রাজনৈতিক দল হয়তো মানে নিজেদের দল মানে বিলীন করে হয়তো বিএনপিতে গিয়ে যোগ দিয়েছে। যেমন আমি যদি বলতে যাই, বাংলাদেশ এলডিপির কথা বলতে যাই, জাতীয় দলের কথা বলতে চাই, এরকম কিছু। আবার কিন্তু বিপরীত চিত্র আছে, এবং তারা কিন্তু যে নির্বাচনে কিন্তু জয়ীও হয়ে এসেছেন। আমরা যদি একটু নূরের কথাই বলি না কেন, সেই নূর ভিবি নূর হিসাবে পরিচিত নুরুল হক নূর, সেই নূর তো পটুয়াখালী থেকে নূর জিতে এসেছেন। সাকির কথা বলি, সাকিও তো মানে মাথাল প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, নূর ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। সো যদি আপনার গ্রহণযোগ্যতা থাকে, তাহলে অনেক ক্ষেত্রে যে ছোট দলের প্রতীক নিয়েও কিন্তু যে জোটবদ্ধভাবে নির্বাচন করে কিন্তু জিতে আসা যে সহজ, সেটা নূর একটা উদাহরণ হিসেবে হলো। এবং সাকি মানে আমাদের যদি বলতে যাই যে জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এবং গণ অধিকার পরিষদের। তবে কমিশনের এই সিদ্ধান্তটা কিন্তু খুবই একটা সঠিক সিদ্ধান্ত ছিল। বিশেষ করে এই যে আমরা যদি আমরা ধরি যে আওয়ামী লীগ এই মুহূর্তে নেই, যেহেতু তার দলকে একটি এই মুহূর্তে তার দলকে স্থগিত ঘোষণা করছে, দলের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে সরকার, সেই ক্ষেত্রে কিন্তু তারা ভোটে অংশ নিতে পারেনি। যে ভোটে অংশ নিতে পারেনি তার মানে তখন ধরে নি যে মানে বিকল্প আমরা বিকল্প খুঁজে পাচ্ছি না, যে এই দল চলে গেলে এই দল চলে যাবে। এটা কিন্তু এই বিকল্প খুঁজে পাওয়ার একটা নতুন প্ল্যাটফর্ম, মানে প্রতিটা দল যেন নিজস্ব শক্তিতে দাঁড়াতে পারে, এবং এই শক্তিটা যদি ভর করে থাকে নিজের দলগুলো নিজ দলের প্রতীকেই, নিজের দলের প্রতীকটাকে চেনাতে পারে, এবং দলের প্রসারণ এভাবে করে একদিন হয়তো ঘটে যাবে। এবং তখন যে বিকল্প আর মানে মানুষের এটুকু থাকবে না যে ঠিক আছে একটা দল চলে গেছে, একটা দল নেই, তাহলে আমরা কাকে ভোট দেব, এই জিনিসটা যেন না থাকে। এবং এটা যদি চলমান থাকে যে, এবং এই ধরনের যে এই বিধানটা এই বিধানটা যদি চলমান থাকে এবং কোনোভাবে এটাকে বাদ না দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই দলগুলো একসময় নিজের পায়ে দাঁড়াতে আসলে আমি মনে করি যে এই বিষয়টি আসলে যে জনগণই তারা মানে বিচার করবে যে আসলে যে কোন সিদ্ধান্তটা মানে সঠিক হয়। কারণ এই বিষয়টা তো একদম আপেক্ষিক বিষয়, কারো কাছে মনে হতে পারে এটা বেটার সিদ্ধান্ত, ও অন্য অনেকের কাছে মনে হতে পারে যে না, সেই সিদ্ধান্তটা এতটা জুৎসনীয়। কারণ এটি নিয়ে কিন্তু যে রাজনৈতিক দলগুলোর মধ্যেও শুরু থেকে একটা বিতর্ক ছিল, এক এক রাজনৈতিক দল এক একটা অবস্থান নিয়েছে। তো আমি মনে করি যে এই বিষয়টা আসলে যে দিন শেষে যে জনগণই মানে বিচার করার বা মানে পর্যবেক্ষণ করার বা পর্যবেক্ষক হিসেবে রায় দেওয়ার মানে বলটা আসলে যে তাদের কোর্টে গিয়ে মানে ঠেকে।
ধন্যবাদ রবিন। আমরা আসলে কথা বলছিলাম সহকর্মী রবিনের সাথেই কথা বলছিলাম ভোটের বিস্তর পরিস্থিতি নিয়ে, যে ভোটের সার্বিক বিষয়গুলো নিয়ে, বিশেষ করে এই যে রাজনৈতিক দলগুলোর উত্তরণ এবং নতুন নতুন রাজনৈতিক দলের যে নিবন্ধন, নতুন নতুন রাজনৈতিক দলের প্রসার, এই প্রসারগুলো নিয়ে মূলত কথা বলছিলাম। দলগুলো যেন বেঁচে থাকে এবং কারো উপর কাউকে যেন নির্ভর করে না থাকতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা চলছিল। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশন তাদের ফলাফল একে একে ঘোষণা করছে, কখনো বিরতি দিচ্ছে এবং তারপরেই কিন্তু ঘোষণা করছে। নির্বাচন কমিশন থেকে আমরা এই মুহূর্তে আরেকজন সহকর্মীর কাছে যাব। মিরপুরে আছে আমাদের সহকর্মী রায়দুল শুভ, আমরা চলে যাচ্ছি তার কাছে। কুমু, আপনি তো আসলে নির্বাচন কমিশন অফিস থেকে দেশের বিভিন্ন প্রান্তের সেই নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণার খবর জানাচ্ছিলেন, সেখানকার পরিস্থিতিগুলো এবং দেশের বিভিন্ন জায়গার আসলে কে কত ভোটে বিজয়ী হয়েছে। আমি যদি আসলে সকাল থেকে কিন্তু মাঠ পর্যায়ে ছিলাম, সেই গতকালকে সকাল 7:30 থেকে যখন ভোট কেন্দ্রের খোলা হয়, ভোট গ্রহণ শুরু হয়, তখন থেকে শুরু করে ভোট গ্রহণ শেষ 4:30, গণনা এবং ফলাফল ঘোষণা সব কিছু মিলিয়ে যদি আমি ভোটের মাঠের চিত্রের কথা বলি, সেক্ষেত্রে আমি বলা যেতে পারে যে ঢাকার বেশ কয়েকটা আসন কিন্তু এই বিএনপি জামাত সহ যেই বিজয়ীরা হয়েছেন, আমি এখন বর্তমানে যদি কথা বলতে চাই, আছি ঢাকা 14 আসনের মিরপুর 1 নম্বর মাজার রোডের সামনে। এখানকার যে প্রার্থী আছেন জনাব ব্যারিস্টার আরমান, তিনি কিন্তু বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলির প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং বেশ বড় ব্যবধানে কিন্তু তার বিজয় হয়েছে বেসরকারিভাবে। আমরা সকালে ভোর 4টার কিছু সময় পরে দেখেছি যে এই মিরপুরের চিত্র এবং এর পাশাপাশি বিভাগীয় কমিশনারের অফিস থেকে কিন্তু তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয় এবং তারপরে তার উল্লাস, তার সমর্থন, তার প্রার্থীদেরকে আমরা দেখেছি যে উল্লাস বজায় নিয়ে আসতে। এবং এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে কালকে সকাল থেকে যেহেতু সবাই আসলে ভোটের কেন্দ্রে, ভোটের মাঠে ছিল, যে কারণে সমর্থক বা যারা দলের হয়ে কাজ করেছে তারা কিন্তু অনেকটাই কিন্তু এখন আসলে ভোর যেহেতু সারা দেশে যেহেতু সকাল থেকে কালকে সারা দিন সবাই ভোটের মাঠে ছিল, যে কারণে আসলে ভোটের মাঠে থেকে বিজয়ের যে আনন্দ মিছিল, সেই আনন্দ মিছিলগুলো কিন্তু এই আসনে যারা সমর্থকরা তারা কিন্তু করে ভোর 5টার দিকে কিন্তু বাসায় গিয়েছে। এতে করে দেখা যাচ্ছে যে এখন আসলে সেই মানুষগুলো কিন্তু নেই বলে, তবে নতুন প্রার্থীকে পেয়ে, নতুন নির্বাচিত প্রার্থীকে পেয়ে এই আসনের মানুষের সাথে আমরা কথা বলছিলাম, সকালে অনেকের সাথে কথা হচ্ছিল, তারা বলছিলেন যে তারা এইবার হয়তো বা নতুন কিছু তাদের আসনে যে সমস্যাগুলো আছে সেটি আসলে পাবে। আরেকটি খবর জানিয়ে রাখতে চাই যে গতকালকে রাতের যে ঢাকা 16 আসন রয়েছে, সেই 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক এবং জামাতের প্রার্থী বাতেন, ওনাদের মধ্যে কিন্তু একটি ভোট নিয়ে বেশ অভিযোগ দায়ের করেছিলেন আমিনুল হক। তারপরে দেখা যাচ্ছে যে রিটার্নিং কর্মকর্তা নতুনভাবে আবার সেই বেসরকারিভাবে ভোট গণনা করে কিন্তু ঘোষণা দেন যে বাতেন তিনি এগিয়ে আছেন জামাতের প্রার্থী। এর পাশাপাশি এর পরবর্তী যখন এই 11 ঢাকা মিরপুর 11 কিন্তু চিত্র, সেই রাতের বেলা কিন্তু উত্তেজনা বিরাজ করছিলেন। পরবর্তী দেখা গিয়েছে যে জামাতের প্রার্থীকে নিরাপত্তা দিয়ে তাকে সেখানে ভোট কেন্দ্র থেকে নিয়ে যাওয়া হয়েছে। তো সবকিছু মিলে যদি ঢাকার এই চিত্র ছিল, আমরা একটু যেতে চাই রাজশাহীতে আছে আমাদের এক সহকর্মী মওদুদ রানা। কাটিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে রাজশাহীর যে 6টি সংসদীয় জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সেটি শেষ হয়েছে এবং এখানে ফলাফলে রাজশাহীর 6টি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 4 জন প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর 2 জন প্রার্থী তারা জয়লাভ করেছেন। এবং গতকাল ভোট গণনা থেকে শুরু করে এখন পর্যন্ত খুব বেশি
কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং বলা চলে যে শান্তিপূর্ণ উপায়ে আসলে নির্বাচনের পরবর্তী যে সময় সেটি পার হচ্ছে। এবং আমরা দেখেছি যে এখনো আইন শৃঙ্খলার যে রক্ষা বাহিনীগুলো রয়েছে সেগুলো রাজশাহীর যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেখানে টহল দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছেন। আমরা যেটি দেখেছি যে নির্বাচনের পর থেকেই এক ধরনের সংখ্যা ছিল যে আসলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে কিনা, এবং সেই পরিস্থিতির মধ্য দিয়েই প্রচার প্রচারণা হয়েছে এবং গতকাল দিনভর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং গতকাল রাতে যথারীতি এখানে ফলাফল ঘোষিত হয়। তো সেখানে প্রার্থী সহ সংশ্লিষ্টরা সবাই বলছেন যে একটি সুন্দর নির্বাচন হয়েছে, যেখানে বড় ধরনের কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে বিএনপির যে 4 জন প্রার্থী ছিলেন তারা বেশ কিছুটা ব্যবধানে জয়লাভ করেছেন। অন্যদিকে জামাতে ইসলামীর যে 2 জন প্রার্থী যেখানে জয়লাভ করেছেন সেখানে খুব বেশি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং খুবই স্বল্প ভোটে এখানে সংসদ সদস্য তারা নির্বাচিত হয়েছেন। এবং গতকাল রাত 2টোর সময় বেসরকারি যে ফলাফল সেটি ঘোষণা করা হয়েছে। এখনো সরকারিভাবে যে জয়ের তালিকা বা প্রার্থীদের যে প্রজ্ঞাপন সেটি হয়নি। এবং এখানে আমরা যেটি দেখেছি যে আজকে জেলা প্রশাসন হয়তো সেটি করবেন। অন্যদিকে যে বিজয় মিছিল বা এই ভোটের জয়ের পর প্রার্থীদের যে আনন্দ উদযাপন সেটি আসলে হয়নি। তারা বলছেন যে তারা কিছুটা সময় রয়ে শোয়ে তারা সেই আনন্দ উদযাপন করতে চান। আমি এখানে রাজশাহী যে 1 গোদাগাড়ি আসনটি রয়েছে, রাজশাহী 1 গোদাগাড়ি আসনে 2 জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। মূলত সেখানে বিএনপির যিনি ছিলেন মেজর শরীফ উদ্দিন তিনি, এবং অন্যদিকে তার বিপরীতে ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী মুজিবুর রহমান সেখানে জয়লাভ করেছেন। এবং আমি যে আসনটিতে রয়েছি রাজশাহী সদর 2 আসন, এখানে বিএনপির মিজানুর রহমান মিনু তিনি সেখানে জয়লাভ করেছেন। তার নিকটতম যিনি প্রার্থী এখানে ছিলেন জামাত ইসলামের জাহাঙ্গীর ইসলাম। অন্যদিকে রাজশাহী 3 আসনে জয়লাভ করেছেন অ্যাডভোকেট শফিকুল আলম মিলন, তিনি বিএনপি থেকে জয়লাভ করেছেন। এবং রাজশাহীর যে 4 বাগমারা আসন সেখানে মূলত বিএনপির প্রার্থী জয়লাভ করেছে। অন্যদিকে রাজশাহী 5 সেখানে বিএনপির নজরুল মন্ডল তিনি সেখানে জয়লাভ করেছেন। সেখানে তার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে যিনি বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী ছিলেন। অন্যদিকে রাজশাহীর 6 যে আসনটি রয়েছে সেখানে বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদ তিনি জয়লাভ করেছেন। এবং 5 এবং 6 আসনে বিএনপির যে 2 জন প্রার্থী জয়লাভ করেছেন তারা বলা চলে যে বড় ব্যবধানে জয়লাভ করেছেন। এবং আমরা যেটি দেখেছিলাম যে গতকাল এখানে দিনভর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে এখানে বলা হচ্ছিল যে বাংলাদেশ জামাতে ইসলামের সাথে বিএনপির যে প্রার্থীরা রয়েছে তাদের এক ধরনের হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং আমরা ভোট যখন শেষ হয়েছে, ফল গণনা শেষ হয়েছে, আমরা দেখেছি 2টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, বাকিগুলোতে খুব সহজেই বিএনপি প্রার্থীরা জয়লাভ করেছেন। এবং রাজশাহীতে 70.33 ভাগ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সবচেয়ে বেশি ভোট প্রদান করেছে রাজশাহী 1 গোদাগাড়ি তানোর আসনের ভোটাররা। অন্যদিকে সবচেয়ে কম ভোট প্রদান করেছে এই রাজশাহী 2 আসন, আমি যে আসনে রয়েছে সদর আসনে, সেখানে আসলে কম ভোট প্রদান করেছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, ভোটারদের সাথে কথা বলেছি, ভোট বিশ্লেষকদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া এত বড় একটি আয়োজন আসলে হয়েছে এবং সেটির জন্য যারা এই আয়োজন করেছে তারা অবশ্যই ধন্যবাদ প্রাপ্য। আমরা এই নির্বাচনী পর্যবেক্ষণের আরো খবর জানবো চট্টগ্রাম থেকে, সেখানে জানাবেন আমাদের সহকর্মী ফেরদৌস লিপি। 16টা আসনের মধ্যে 14টা আসনে ধানের শীষ বিএনপি জয়যুক্ত হয়েছে, 2টিতে দাঁড়িপাল্লা জামায়াতে ইসলামের প্রার্থী জয়যুক্ত হয়েছে। প্রায় রাত 3টা সাড়ে 3টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু ফলাফল ঘোষণা করেছেন। বিশেষ করে জেলা উপজেলাগুলো থেকে যে তথ্যগুলো আসছিল সেগুলো ঘোষণা করতে কিছুটা দেরি হয়। এবং আপনারা জানেন যে চট্টগ্রাম 1 সেটা মিরসরাই আসন, সেখানে বিএনপি ধানের শীষ প্রতীক
নুরুল আমিন জয়ী হয়েছেন এবং তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী সেটা দাঁড়িপাল্লা জামায়াতে ইসলামের তিনি হচ্ছে সাইফুল রহমান। চট্টগ্রাম 2 যেটা ফটিকছড়ি আসন, এই আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলম জয়ী হয়েছেন। তবে উচ্চ আদালতের নির্দেশে তার ফলাফল স্থগিত থাকবে এবং তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার নুরুল আমিন পরাজিত হয়েছেন। সন্দ্বীপ চট্টগ্রাম 3 আসন, সেই 3 আসনে বিএনপি ধানের শীষ প্রতীক মোস্তফা কামাল পাশা তিনি জয়যুক্ত হয়েছেন এবং তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে আলাউদ্দিন শিকদার তিনি পরাজিত হয়েছেন। চট্টগ্রাম 4 আসন সীতাকুণ্ড, সেই সীতাকুণ্ডে ধানের শীষের যে প্রতীক আসলাম চৌধুরী তিনি বেসরকারিভাবে জয়যুক্ত হয়েছেন। তবে তার ফলাফলও উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী স্থগিত করেছে নির্বাচন কমিশন এবং তার প্রতিদ্বন্দ্বী নিকটতম যে প্রতিদ্বন্দ্বী সেটা ছিলেন জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে আনোয়ার সিদ্দিক। চট্টগ্রাম 5 আসন হাটাজারি, এই আসনে ধানের শীষ প্রতীকে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জয়যুক্ত হয়েছেন এবং তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী সেটা হচ্ছে 11 দলীয় জোট প্রার্থী মাওলানা নাসির উদ্দিন মুনির। এই হচ্ছে চট্টগ্রামের যে 5-6 এর বাইরে যে আসনগুলো রয়েছে, বিশেষ করে আপনারা জানেন যে রাউজানে হচ্ছে ধানের শীষ প্রতীক গিয়াসউদ্দিন কাদের চৌধুরী তিনি জয়যুক্ত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিন্তু ছিল মোমবাতি প্রতীক ইলিয়াস নুরি এবং চট্টগ্রাম 7 আসন যেটা রাঙ্গুনিয়া পড়েছে, রাঙ্গুনিয়ায় ধানের শীষ প্রতীকে হয়েছেন হুম্মাম কাদের চৌধুরী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দাঁড়িপাল্লার ডাক্তার এটিএম রেজাউল করিম। এবং চট্টগ্রাম 8 আসন যেটা বোয়ালখালী এবং চাঁদগাঁওর কিছু অংশ নিয়ে রয়েছে, সেখানে জয়যুক্ত হয়েছেন বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ এবং এরশাদুল্লাহ কিন্তু ফলাফল যেহেতু অনেক আগে এসেছেন তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন, তাৎক্ষণিকভাবে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং বিশেষ করে বলেছেন যে তার যে এলাকা বোয়ালখালী, সেই বোয়ালখালী আসলে দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল এবং বোয়ালখালীবাসী যেহেতু তার কাছে আস্থা রেখেছে, তার প্রতি বিশ্বাস রেখেছে, সে কারণে তিনি বোয়ালখালীকে তার যে ওয়াদাগুলো করেছেন সে ওয়াদাগুলো করবেন। তো এখনো পর্যন্ত আসলে ভোর রাত পর্যন্ত ফলাফল ঘোষণা করেছেন বেশিরভাগ নেতাকর্মীরা হয়তো আছেন, কিছু সকালের পর হয়তো তারা আসবেন দলীয় কার্যালয়ে, তবে কেন্দ্র নির্দেশনা অনুযায়ী বিজয় মিছিল করবে না বলে আমাদেরকে জানিয়েছেন। হয়তো নেতাকর্মীরা আসলে আমরা তাদের প্রতিক্রিয়াটা আরো ভালো বলতে পারবো। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সর্বশেষ। আমরা নওগাঁয় চলে যাব, আমাদের প্রতিনিধি সেখানকার যে পরিস্থিতি সেটা জানাবেন। গতকাল আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আপনারা জানেন। সেই শান্তিপূর্ণভাবে উত্তরের যেই রংপুর জেলা রয়েছে, রংপুর জেলার 6টি আসন, সেই 6টি আসনে কিন্তু একেবারে শান্তিপূর্ণভাবেই যে নির্বাচন এবং গণভোট কিন্তু অনুষ্ঠিত হয়। আমরা দেখেছি রংপুরে যে 6টি আসন রয়েছে, সেই 6টি আসনের মোট কিন্তু প্রার্থী রয়েছেন জামাত এবং বিএনপি মনোনীত প্রার্থীর মধ্যে কিন্তু 5টি আসনে জামাত মনোনীত যে প্রার্থী রয়েছেন তারা কিন্তু জয়লাভ করেছেন। এছাড়াও রয়েছেন নাক্তার হোসেন, তার সমর্থকদের সাথে কিছু কিছু যারা জামাত কোনো ধরনের বড় কোনো কিন্তু ঘটনা ঘটেনি। আমি যদি একটু রংপুর 3 আসনের কথা বলি, সেখানে কিন্তু আসলে জামাত মনোনীত হেভিওয়েট প্রার্থী রয়েছেন মাহবুবা রহমান বেলাল, তিনি কিন্তু আসলে জয়লাভ করেছেন। এবং আমি যদি রংপুর 5-এর কথা বলি, সেখানেও কিন্তু জামাত মনোনীত প্রার্থী রয়েছেন অধ্যাপক গোলাম রব্বানী, তার সঙ্গে ধানের শীষ প্রতীকে তারও একই নাম অধ্যাপক গোলাম রব্বানী, তাকে পরাজিত করে কিন্তু জামাত মনোনীত প্রার্থী রয়েছেন অধ্যাপক গোলাম রব্বানী, তিনি কিন্তু জয়লাভ করেছেন। এছাড়াও রংপুর 6 আসনে কিন্তু সেখানেও আমরা দেখেছি ধানের শীষ প্রতীকে যিনি রয়েছেন সাইফুল ইসলাম, তাকে পরাজিত করে যে নুরুল যে আছেন তিনি কিন্তু আসলে জামাত মনোনীত প্রার্থী, তিনিও কিন্তু এই পীরগঞ্জ আসন
রাজধানী সহ দেশের বিভিন্ন কেন্দ্র থেকে নির্বাচনী ফলাফলের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। তার আগে আমরা যুক্ত ছিলাম নির্বাচন কমিশন কার্যালয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর দেশ গড়ার অঙ্গীকার করেছেন বিএনপির বিজয়ী প্রার্থীরা। তারা বলেছেন, জনগণের রায়কে সম্মান জানিয়ে সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা এবং গণতন্ত্রের অভিযাত্রাকে আরও সুসংহত করাই হবে তাদের অগ্রাধিকার। মানুষের ভোটের মর্যাদা রক্ষা করে একটি ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। ঠাকুরগাঁ এক আসনের যারা ভোটার্স এবং জনগণ, তাদের কাছে আমি ঋণী এবং ঋণ শোধ করা আমার পক্ষে আদৌ সম্ভব কিনা যায় না। তা আমি চেষ্টা করব, যদি সুযোগ পাই আমার কাজের মধ্য দিয়ে ঠাকুরগাঁ জনগণের কল্যাণের জন্য আমি কাজ করব। তো আমাদের যে ম্যানিফেস্টোতে যেটা বলা আছে এবং আমাদের ভিশন 31, ভিশন 2030 এটা দেওয়া আছে, এগুলোর আলোকে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। বিজয় উল্লাস করার মধ্যে দিয়ে আমরা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাই না। আর এই বিজয় আমাদের কাছে প্রত্যাশিত ছিল। আমরা নির্বাচনের আগেও এবং নির্বাচনের পরে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব স্বদেশ প্রত্যাবর্তনের পরে আমরা জনগণের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি এবং যে সমর্থন পেয়েছি, সারা দেশে আমাদের চেয়ারম্যান সাহেবকে, জনাব তারেক রহমান সাহেবকে দেখার জন্য, ওনার কথা শোনার জন্য সারা রাত ধরে মানুষ অপেক্ষা করেছে, ভোর রাত্র পর্যন্ত। তখনই আমরা মেসেজ পেয়ে গেছি এই দেশের মানুষ কি চায়। সুশাসনের জন্য, যেটা বলা হয় যে গুড গভর্নেন্স এনশিওর করার জন্য একটা শক্তিশালী বিরোধী দল সবসময় জাতীয় সংসদের দরকার, যাতে চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে, সেরকম আমরা আশা করি। সারা বাংলাদেশে যে ধানের শীষের যে জোয়ার উঠেছে, সেই জোয়ারে বর্তমান সরকার, জামাত, এনসিপি সবাই মিলেও কারচুপি করে আমাদেরকে ঠেকায় রাখতে পারে নাই। আগামী দিনেও পারবে না ইনশাল্লাহ। আমি শুরু থেকে বলে আসছি, আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা গ্যাসের সংকট, তীব্র গ্যাসের সংকট। এটাকে আমি অন্তত আমাদের এই এলাকায় 1 নম্বর প্রায়োরিটিতে রেখেছি। দ্রুততম সময়ে গ্যাসের সংকট এবং ওভারঅল আমাদের যে জ্বালানি সংকট রয়েছে দেশে, সেটিকে নিরসনের জন্য আমরা কাজ করব। আল্লাহর অশেষ রহমত, এবার 84,000 ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হয়েছি। কেরানীগঞ্জ তথা ঢাকা 2, আমিনবাজার, ভাকুরতা, তেঁতুলঝোড়া, এই ঢাকা 2 আসনের জনগণ আমাকে আজকে ম্যান্ডেট দিয়েছে, তারা আমাকে নির্বাচিত করেছে। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা 2 আসনের আমার শ্রদ্ধেয় জনগণ, মা বোন সহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যে তারা আজকে আমাকে সমর্থন দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমার প্রতিশ্রুতি ছিল এই ঢাকা 2 আসন জনগণের প্রতি যে আমরা সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, আমরা চাঁদাবাজ মুক্ত এই ঢাকা 2 আসন আমরা প্রতিষ্ঠা করব। কারণ বিগত 17 বছরে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মাদকে ছেয়ে গিয়েছে, সন্ত্রাসের রাজত্বে কায়েম হয়েছিল এবং ভূমি দখল হয়েছিল। সেগুলি থেকে পরিত্রাণের জন্যে, জনগণকে সেখান থেকে মুক্তির জন্যে আজকে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতির প্রতি জনগণ তারা সমর্থন দিয়েছেন। অতএব এই ঢাকা 2 আসনের জনগণকে নিয়ে আমি আমার সকল কার্যক্রম পরিচালনা করব। আমি প্রথমত আমার ভোটার এবং আমাদের নেতা কর্মী এবং নির্বাচনে যারা কষ্ট করেছেন আমার জন্য, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। তবে আমি কাজের মধ্যে তাদের ঋণ শোধ করতেও পারবো না, তবে তাদের ঋণ আমি চিরদিন মাথায় করে রাখব। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানানো ছাড়া আমার আর কোনো ভাষা নাই। এটা আসলে আমার জয়লাভ, এটা রূপগঞ্জবাসীর জয়লাভ, এটা আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেবের জয়লাভ। কারণ রূপগঞ্জবাসী অনেক বছর ধরে এটার অপেক্ষায় ছিল যে ভোট দেওয়ার জন্য, মানুষের গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য। রূপগঞ্জবাসী, শুধু রূপগঞ্জবাসী না, সারা বাংলাদেশের মানুষ এটার অধিকারতে বঞ্চিত ছিল। আমি বলবো এটা রূপগঞ্জবাসীর বিজয়, যাতে আমি রূপগঞ্জবাসীকে সবাইকে নিয়ে একসাথে মিলে দলবল ছেড়ে যে সব ধর্মকে এক করে সবাইকে একসাথে মিলে আমরা একটা স্বপ্নের রূপগঞ্জ করতে চাচ্ছি। প্রত্যেককেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের সেই শ্রমের মূল্য হয়তো দিতে পারবো না, কিন্তু আগামী দিনে ইনশাল্লাহ
আপনাদের যে কোনো বিষয়ে আমাকে আপনারা পাশে পাবেন। মাদারপুর 3 আসন তথা মাদারীপুরের উন্নয়নের কাজগুলো আমরা করে মানুষের যে দুর্ভোগ দুর্দশা আছে সেটা লাঘব করতে পারি। আর আমাদের ইয়াং জেনারেশন যারা আমাদেরকে নতুন ভোটাররা ভোট দিয়ে বিজয়ী করলো, সেই নতুন ভোটারদের জন্য আমার যে ইচ্ছা আপনারা আগেও শুনেছেন, মাদারপুরে আমরা একটি শিল্পনগরী গড়ে তুলব। ছোটোখাটো শিল্প কলকারখানা গড়ে তুলে আমাদের সেই যুবকরা স্বাবলম্বী হবে, দেশকে উন্নত করবে, নিজেও স্বাবলম্বী হবে। আমি কিছু স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা রেখেছি। যে সকল রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা আমরা দেখেছি অবহেলিতভাবে নির্জনভাবে পড়ে আছে, সেই কাজগুলো ইনশাল্লাহ স্বল্পমেয়াদেই শেষ করব। বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে বিএনপি। তবে কোনো আনন্দ মিছিল বা সভা করা যাবে না বলে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। তা আরও বলা হয়, বাদ জুমা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও দেশবাসীর প্রতি শুভ কামনায় নামাজ শেষে দোয়ার আয়োজন করা হয়েছে। বিএনপি এবং এর সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দোয়ায় অংশগ্রহণের অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সারা দেশে মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করার জন্য অনুরোধ করা হয়েছে। জনগণের জন্য কাজ করার অঙ্গীকার করেছেন 11 দলীয় ঐক্যের বিজয়ী প্রার্থীরা। তারা আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে জনগণ, ফিরে এসেছে গণতন্ত্র। সকলে পোস্টাল ব্যালটে তাদের ভোট পাঠিয়েছে এবং তারা আমাদের জন্য দোয়া করেছে। সকলের দোয়ার বরকতে আজকে মেহেরপুর 1 আসনে আমরা বিজয় লাভ করেছি। আমাদের প্রতিবেশীদের সাথে যাদের এতদিন মন কষাকষি ছিল, বিজয় লাভ করার কারণে কারো উপরে চরম নীতিকে অবলম্বন করবেন না। সকলে পারস্পরিক প্রতিবেশী ভ্রাতৃত্বের ভিত্তিতে আমরা সকলে বসবাস করব ইনশাআল্লাহ। আমি বলেছি, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমি চাই সকল সাতক্ষীরাবাসীর এমপি হতে, নেতা হতে। আমি চাই সকল সাতক্ষীরাবাসীর খাদেম হতে। আমি সকলকে নিয়ে পথ চলতে চাই এবং আমি একটি স্বপ্নের সাথিয়া করতে চাই সকলকে সাথে নিয়ে। আমি চাই সমাজ থেকে দুর্নীতি দূর হোক, সমাজ থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী এগুলো দূর হোক এবং আমাদের মানুষ, আমাদের এলাকার মানুষ শান্তিতে ঘুমাতে পারুক এবং স্বাধীনভাবে তারা তাদের যে কার্যক্রমগুলো আছে সেটা চালাক। পিরোজপুরের সম্মানিত জনগণ যারা আমার উপরে আস্থা রেখেছেন, আমার উপরে আমাকে বিশ্বাস করেছেন, আমি সেই সকল জনগণকে আমি আমার অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমি অনেকগুলি প্রতিশ্রুতি দিয়েছি পিরোজপুরের উন্নয়নে। আমি পিরোজপুরের জনগণকে বলেছি আমি কি কি উন্নয়নমূলক কাজ করতে চাই। ইনশাআল্লাহ আল্লাহ যখন আমাকে সুযোগ দেবেন আমি আমার প্রত্যেকটি ওয়াদা একটি একটি করে পূরণ করবো ইনশাআল্লাহ। রংপুরের 6টি আসনে 11 দলীয় জোট, 1টি আসনে শাপলাকলি এবং 5টি আসনে দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে এবারের যে নির্বাচন, জাতীয় নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে যেমন একেবারে আওয়ামী লীগ একেবারে নাই হয়ে গেছে, জাতীয় পার্টিও কিন্তু এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যাখ্যাত হয়েছে। তারা 5 আগস্টে যেমন প্রত্যাখ্যাত হয়েছিল, আজকে 12ই ফেব্রুয়ারি রংপুরের জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে, এই স্বৈরাচারের দোসরদেরকে প্রত্যাখ্যান করেছে। সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে দিয়ে এই বাংলাদেশের জন্য এবং আমার এলাকার জন্য এমন বড় বড় কাজ করার সুযোগ আমাকে দেন, যাতে করে তার মধ্য দিয়ে সকলের ঋণ একেবারে শোধ হয়ে যাওয়ার একটা ব্যবস্থা হয়। পঞ্চগড় 1 আসনে পরাজিত এনসিপি প্রার্থী সার্জিস আলম অভিনন্দন জানিয়েছেন বিজয়ী প্রার্থী বিএনপির নওশাদ জমিরকে। বৃহস্পতিবার রাতে ফল ঘোষণার পর নওশাদ জমিরের বাসায় গিয়ে অভিনন্দন জানান তিনি। তাকে সহযোগিতারও আশ্বাস দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। জনগণ যদি তাকে 1 ভোটে এগিয়ে রাখে, তাকে ওইটুকু রেসপেক্ট আমাদেরও শো করা উচিত। তো সেই জায়গা থেকে আমি নিজে এসেছি ওনাকে এই অভিনন্দনটুকু জানাতে এবং ওনার এই একটা খুশির মুহূর্তে ওনার পাশে থাকতে এবং পাশাপাশি এই বার্তাটি দিতে যে ইনশাআল্লাহ আগামী 5 বছরে এই পঞ্চগড় 1 আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং আমরা যদি একটা জোট হিসেবে 11 দল পারফর্ম করি, তাহলে আমরা একসাথে তাকে আমরা সকল ভালো কাজে আমাদের জায়গা থেকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ঢাকা 17 ও বগুড়া 6 আসনে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে
কমিটির মুখপাত্র মাহাদি আমিন অভিযোগ করেন, কিছু আসনে বিশেষ ব্যক্তিকে জয়ী করতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। বিএনপি চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমান তার দুটি নির্বাচনী আসন বগুড়া 6 এবং ঢাকা 17-তে ইতিমধ্যে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা আরও অবগত আছেন যে গতকাল রাত থেকে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ধরনের কারচুপি, জালিয়াতি, কেন্দ্র দখল সহ নানা অপরাধে সম্পৃক্ত ছিল। তারপরও জনগণের আন্তরিক ভালোবাসা ও সমর্থনে আমরা দেখেছি ধানের শীষের প্রার্থীরা বিপুল সংখ্যক আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। অনেকে এর মাঝে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জনগণের ভালোবাসায় সিক্ত দল বিএনপি ইনশাল্লাহ জনসমর্থন নিয়ে 2/3 বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকেও দেশ জুড়ে বিভিন্ন জায়গায় অনেক ধরনের কারচুপি, জালিয়াতি এবং সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষভাবে নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আজকে হয়েছে। এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে আমাদের হাতে। যদি উদাহরণ দিই, শুধুমাত্র ঢাকা শহরে ঢাকা 8, ঢাকা 11, ঢাকা 13, ঢাকা 16 সহ বেশ কিছু আসনে ভোট গণনা এবং ফলাফল ঘোষণায় উদ্দেশ্য প্রণোদিতভাবে বিলম্ব করা হয়েছে, বিলম্ব করা হচ্ছে। বিএনপি কিংবা ধানের শীষের বিপুল ব্যবধানে অপ্রতিরোধ্য যে বিজয়, সেই বিজয়ের ব্যবধানটাকে কমিয়ে আনার জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার এবং নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করেছে। ফলে নির্দিষ্ট কিছু আসনে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়তো পরাজয়ের ব্যবধানটা কমিয়ে আনছে এবং দেশব্যাপী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে কিছুটা ব্যাহত করেছে। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। একটি বিশেষ দলকে সুবিধা দিতে নির্বাচনী কর্মকর্তাদের ভোট গণনায় অনিয়ম সহ নির্বাচন কমিশনে বেশ কিছু অভিযোগ জানিয়েছে দলটি। জনরায় বদলে দেয়া চক্রান্তের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে জামায়াত। বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণের পর গণনা শেষে রাতে একে একে আসতে শুরু করে বিভিন্ন কেন্দ্র ও আসনের ফল। এর মধ্যে রাতে নানা অভিযোগ নিয়ে ইসিতে যায় জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। কথা বলছি নির্বাচন কমিশনের সাথে, তাদের ব্যাখ্যা আমরা জানবো। আমরা তাদের সাথে ফোনেও কথা বলেছি, এখন ফিজিক্যালি আসছি, আমরা তাদের বক্তব্য শুনবো এবং এটার ব্যাপারে আমরা কোনো ধরনের কোনো ছাড় দেব না। আমরা যদি জনগণের এই মতামতকে বা জনগণের দেওয়া এই ভোটাধিকারকে চক্রান্ত এবং ষড়যন্ত্রের মাধ্যমে ম্যানিপুলেশন করার চেষ্টা করা হয়, তাহলে অবশ্যই আমরা আমাদের কর্মসূচি এবং সেটাকে বাস্তবায়নের জন্য যে ধরনের কর্মসূচি দেওয়া সেটা আমরা দেব। এর আগে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচনে বিভিন্ন অনিয়ম তুলে ধরেন জামায়াতের মুখপাত্র। সেখানে কমপক্ষে 8টি সিট যেখানে ফাইনাল হওয়ার পর আবার নির্বাচন কর্মকর্তারা ফেরত নিয়েছেন, সেখানে তারা কলম দিয়ে কাটাকাটি করেছেন এবং বলেছেন যে এটা আমাদের ভুল হয়েছে, নতুন করে সেটা দেওয়া আছে। প্রথম দিকে যোগ করে যেটা ছিল, এই পরিবর্তনের পরে 5000 ভোট পরিবর্তন হয়, ডাক্তার খালেদুজ্জামান এখন 5000 ভোটে তিনি পরাজিত। এটা খুবই মারাত্মক একটি বিষয়। এই ধরনের অনেকগুলো ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, আমরা যে হিসাব করেছি বিভিন্ন 129টা সেন্টার থেকে যেটা আমরা পেয়েছি, তিনি 20,000-এর বেশি ভোটে তিনি অ্যাডভান্স আছেন, কিন্তু প্রতিপক্ষ বলছেন যে তিনি পাশ করেছেন। যেহেতু ঘোষণা হয় না, সুতরাং তিনি এটা সুবিধা নিচ্ছেন। অথচ এটা মিনিমাম 7 থেকে 8 ঘন্টা আগে এটা ঘোষণা দেওয়ার সুযোগ ছিল। ঢাকার মতো একটা আসন যেখানে 3 লাখের মতো ভোটার, খুব ইজিলি সেটা সম্ভব। অর্থাৎ খুবই পরিকল্পিতভাবে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রগুলো করা হচ্ছে। এছাড়া কিছু আসনে গণনা শেষ হওয়ার পরও ফল প্রকাশ না করা, কিছু আসনে গণনা শেষ হওয়ার আগেই গণমাধ্যমে ফল প্রকাশ করার অভিযোগ করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা যতদূর জানতে পেরেছি, সংস্কারের জন্য যে গণভোট ছিল, সেই গণভোটের পক্ষে হা ভোট বেশি পড়েছে। এই জন্য আমরা দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ জানাই। যদিও অফিসিয়ালি এটা ডিক্লেয়ার করা হয় নাই, সরকার গঠনের জন্য যে নির্বাচন হয়েছে সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল মূলত 2টা জোটের মাঝেই বলতে হবে। বেশ কিছু ঘটনা ঘটেছে, আমরা এগুলা কম্পাইল করছি। বেশ কিছু আসনে
আমাদের জানা মতো আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট, কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। তা আমরা বুঝতে পারছি না এটা কেন। পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না, আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয় তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে এই কথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচন হয় না, কোনো রাজনীতি হয় না। স্বাভাবিক একটা নির্বাচন যখন হবে সবাই জিতবে না, কেউ জিতবে কেউ হারবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের দেশে কিছু সংস্কৃতি আছে, আমরা এই সংস্কৃতিকে পাল্টানোর পক্ষে, তবে আমাদের কিছু অবজারভেশন আছে, সেই অবজারভেশনগুলো আমরা জাতির সামনে তুলে ধরার পক্ষে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে এনসিপি সহ 11 দলীয় জোট। বসিয়ে রাখা হলো দীর্ঘ সময়। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে কারচুপি, গণনা শেষ হওয়ার আগেই গণমাধ্যমে ফল প্রকাশ এবং কোনো কোনো কেন্দ্রে গণনা শেষ হওয়ার পরও ফল ঘোষণা না করার অভিযোগ তুলেছে এনসিপি। জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমরা খুব শঙ্কার সাথে লক্ষ্য করছি যে কিছু কিছু আসনে ফলাফল ট্যাম্পারিং করার এক ধরনের চেষ্টা হচ্ছে, যেখানে আমাদের 11 দলীয় জোটের নেতৃস্থানীয় যারা প্রার্থী আছেন তাদেরকে হারানোর উদ্দেশ্যে ফলাফল ট্যাম্পারিং করার স্পষ্ট প্রমাণ আমরা পাচ্ছি। যেমন আমরা ঢাকা 13 আসনে দেখলাম যে এক ধরনের অসংলগ্ন ফলাফল বারবার আসছিল, মিডিয়ায় একরকম আসছিল, কেন্দ্র থেকে একরকম আসছে, কেন্দ্রগুলো সাম আপ করলে একরকম আসে, রিটার্নিং কর্মকর্তা অন্যরকম ঘোষণা দিলেন। জোটের অন্যতম শরিক দল জামাতে ইসলামীর আমিরের যে আসন, সেখানে আমরা মিডিয়ায় দেখছিলাম খুবই কন্টিনিউয়াস প্রসেসের মধ্য দিয়ে আমরা দেখছিলাম যে 20,000, 21,000, 22,000-এর মতো একটা পার্থক্য কিন্তু মেনটেন হচ্ছিল মাঝামাঝি সময় থেকে। কিন্তু যখন 61,000 আর 82,000 থাকলো, তার কিছুক্ষণ পরে সেখানে বিএনপির প্রার্থী পোস্ট দিলেন যে তিনি বিজয়ী হয়ে গেছেন, মিডিয়ায় তার বিজয়ের ঘোষণা হয়ে গেল। অথচ সেখানে আমরা দেখলাম 21,000-এর মতো একটা পার্থক্য থাকা অবস্থায় এই ধরনের একটা ঘোষণা দিয়ে এক ধরনের প্রেশার ক্রিয়েট করে, আমার মনে হয় যে এক ধরনের চাপ প্রয়োগ করে সাইকোলজিক্যালি মোরালি করার চেষ্টা করা হচ্ছে, যেখানে মাঠের বাস্তবতা কিংবা ভোট গণনার বাস্তবতা কিন্তু ভিন্ন। আমরা ঢাকা 16 আসনে একই রকম চিত্র দেখতে পেলাম। ঢাকা 17 আসনে আমরা দেখতে পেলাম যে 50টি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষ না হতেই একজনকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হলো। তো এই মিডিয়ার মাধ্যমে এক ধরনের, যেটা আমরা কিছুদিন ধরে বলে আসছিলাম যে এক ধরনের ম্যানিপুলেশন এবং ফলাফল ট্যাম্পারিং করার চেষ্টা করা হয়েছে। এবং আমরা স্পষ্টভাবে দেখেছি যে আমাদের ঢাকা 19 আসনে আমাদের প্রার্থী দিলশানা পারুল, সেখানে একটি কেন্দ্রের ভোট 460টা ছিল বিএনপি প্রার্থীর, 600 সামথিং ছিল আমাদের শাপলাকলিতে। সেটা যখন রিটার্নিং কর্মকর্তা ঘোষণা দিলেন, তিনি উল্টোটা ঘোষণা করলেন। তিনি 460টা ঘোষণা করলেন শাপলাকলির, আর 600 সামথিং ঘোষণা করলেন ধানের শীষের। ঢাকা 8 আসনেও দেখেছি সেখানে একটি কেন্দ্রের ফলাফল মানেন না বলে সেখানে 7 বার কাউন্টিং করানো হলো, এবং সেখানে প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল কাউন্ট করে যা আসছে সেটার সাথে আবার সেন্ট্রালি রিটার্নিং কর্মকর্তা যা ঘোষণা করছেন তার মিল থাকছে না। ঢাকা 11 আসনে আমরা দেখেছি সেখানে আমরা প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল যোগ করে দেখছি সেখানে নাহিদ ইসলাম 5,000-এরও বেশি ভোটে, প্রায় 6,000-এর কাছাকাছি ভোটে তিনি এগিয়ে আছেন, কিন্তু রিটার্নিং কর্মকর্তা যা ঘোষণা করেছেন সেখানে তিনি 1,500-এর মতো ভোটে এগিয়ে আছেন, যদিও সেখানেও তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তারপরেও আমরা আমাদের পক্ষ থেকে, যেহেতু আমরা অসংলগ্ন তথ্য পেয়েছি, কেন্দ্রের ভোটের যোগফল আর রিটার্নিং কর্মকর্তার ঘোষণার মিল পাচ্ছি না, সেই জায়গা থেকে আমরা আবার সেটা পুনর্যাচাই করার জন্য, পুনর্গণনা করার জন্য দাবি করেছি, সেটা পুনর্গণনা চলছে। তো এইরকম কিছু কিছু জায়গায় খুবই কম মার্জিন আমরা দেখেছি, অনেকেই হেরে গেছেন, অনেকেই জিতে গেছেন, 200, 300, 500 ভোট, 1000 ভোট, 2000 ভোট। সেখানে যদি এরকম 3000, 4000 ভোটের হিসাবে, কেন্দ্রের হিসাবে একরকম, রিটার্নিং কর্মকর্তার হিসাবে একরকম, মিডিয়াতে অন্যরকম আমরা দেখতে পাই, এটা আমাদের মধ্যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং ভোট গণনার ক্ষেত্রে একটা সন্দেহ তৈরি করে। চাইল্ডিশ ওয়েতে ফলাফল ট্যাম্পারিং করা হচ্ছে বলে আমরা অভিযোগ পাচ্ছি, এবং আমরা নির্বাচন কমিশনকে বলবো অবশ্যই এই বিষয়গুলো খতিয়ে না দেখা পর্যন্ত, এই অভিযোগগুলো স্পষ্টভাবে আমলে নিয়ে এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত সেই আসনগুলোর যেন কোনো ফলাফল ঘোষণা করা না হয়। ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, ইসির সব ধরনের কষ্ট সফল হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত
সবাই মিলে অনেক দিনের একটা প্রত্যাশিত একটা সুন্দর নির্বাচন আমরা সবাই মিলে জাতিকে উপহার দিতে পেরেছি। বরং করুণাময়ের দরবারে শুকরিয়া আদায় করছি। আমাদের যে চেষ্টা, যে কষ্ট, সেটা সার্থক হয়েছে বলে আমরা মনে করি। এবং সকাল থেকে আমরা বিভিন্ন মিডিয়ায় দেখছিলাম, মোটামুটিভাবে এই দেশের ইতিহাসে, নির্বাচনের ইতিহাসে যে কোনো মানদণ্ডে যদি আপনি বিচার করেন, এটা একটা বেশ ভালো নির্বাচন হিসাবে এটাকে গণ্য করা যায়। আমার খুবই ভালো লেগেছে। আমরা ওয়াদা করেছিলাম যে একটা ফেস্টিভ মোডে, উৎসব মুখর পরিবেশে একটা নির্বাচন আমরা উপহার দেব জাতিকে, নিরপেক্ষ, একদম সম্পূর্ণ নিরপেক্ষ এবং ক্রেডিবল একটা ইলেকশন উপহার দেব। এবং আমরা বিশ্বাস করি আমরা এটা পেরেছি, উপহার দিতে পেরেছি। এটা সবাই স্বীকৃতি দিচ্ছে। আপনারা সাংবাদিক ভাইয়েরা, ভাই বোনেরা, আপনারা স্বীকৃতি দিচ্ছেন। আমি টক শোগুলো দেখতেছিলাম, টক শো সাধারণত দেখার সময় হয় না, দেখতেছিলাম, আমার খুবই ভালো লেগেছে। কিছু ত্রুটি বিচ্যুতি সীমাবদ্ধতা থাকবেই। এটা 18 কোটি লোকের দেশ, 127 মিলিয়ন ভোটারের দেশ। আর যদি রেফারেন্ডাম সহ যদি ধরি 254 মিলিয়ন ব্যালট আমাদেরকে ছাপাতে হয়েছে, বিলি করতে হয়েছে। আপনাদের সহযোগিতা না হলে কিন্তু আমরা এই সুন্দর নির্বাচনটা উপহার দিতে পারতাম না। আমরা আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, দেশবাসীর কাছে কৃতজ্ঞ, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ এবং রাজনৈতিক দলের কাছে কৃতজ্ঞ, ভোটারদের কাছে কৃতজ্ঞ। আমার যে ল এনফোর্সমেন্ট এজেন্সির প্রায় 17 লক্ষ লোক কাজ করেছে, আমাদের ভোট কালেক্টর যারা ভোট কালেক্ট করেছেন, এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 9.5 লক্ষ মিলিয়ে প্রায় 17.5 লক্ষ লোক এখানে কাজ করেছে এই ভোটে। অনেক দেশে 17.5 লক্ষ লোকই নাই, কিন্তু আমরা এদেরকে কোঅর্ডিনেট করে একটা সুন্দর নির্বাচন আয়োজন আমরা করতে পেরেছি আপনাদের সবার সহযোগিতা নিয়ে। আমাদের প্রত্যাশা থাকবে, এই যে একটা সুন্দর নির্বাচন হলো, আমি বলবো না যে এটা পারফেক্ট নির্বাচন, পারফেক্ট নির্বাচন কোথাও হয় না। আমি আমেরিকান নির্বাচন দেখেছি, আপনারাও দেখেছেন, অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়। সুতরাং যেটুকু হয়েছে আমার মনে হয় অতীতের ইতিহাস যদি আমরা দেখি, ইনশাল্লাহ যে কোনো মানদণ্ডে এটা অত্যন্ত ভালো নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন। এবং যে জাতিকে যে ওয়াদা আমরা দিয়েছিলাম, সে ওয়াদা আমরা পরিপূর্ণ করতে পেরেছি বলে আমরা মনে করি। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যেহেতু একটা রেফারেন্ডাম একটা আছে আমাদের একসাথে, ভোট গুনতে একটু সময় লাগছে, পোস্টাল ব্যালট বিষয়টা আছে, একটু ভোট গুনতে সময় লাগছে। এখন আমি আমার রুমে বসে দেখতেছিলাম, টিভি চ্যানেলগুলোতে কিন্তু কেউ অনেককে জিতে যাচ্ছে, অনেক কত ভোট পেয়েছে দেখে এরা তাদের প্রাইভেট সোর্সে দিচ্ছে। দিস ইজ নট অফিসিয়াল রেজাল্ট। আমরা অফিসিয়াল রেজাল্ট যা পাচ্ছি, আমাদের কাছে যা এসছে পর্যন্ত, আমাদের সিনিয়র সেক্রেটারি মহোদয় এগুলা ঘোষণা করবেন। আমরা কিন্তু অত্যন্ত ট্রান্সপারেন্ট থাকতে চাই। আমরা কোনো লুকোচুরিতে বিশ্বাস করি না। আমরা বারবার করে বলে আসছি, আমাদের সাংবাদিক ভাই বোনেরা আমাদের থার্ড আই, এরা হচ্ছেন আমাদের সিসি ক্যামেরা। এদের ক্যামেরার তলে আমরা সব কিছু সমাধান করতে চাই। সারা দেশের মানুষ দেখুক, আমাদের মিডিয়া কর্মীদের মাধ্যমেই দেখুক। আমরা সবাইকে দেখাতে চাই আমাদের মধ্যে কোনো ধরনের কোনো লুকোচুরি নাই। আমরা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট একটা নির্বাচন দেওয়ার চেষ্টা করেছি। নির্বাচন কমিশনে চলছে ব্রিফিং, সরাসরি যাচ্ছি সেখানে। গোপালগঞ্জ 1, মোট ভোট কেন্দ্র 139, ফলাফলপ্রাপ্ত ভোট কেন্দ্র 139। জনাব আশরাফুল আলম স্বতন্ত্র
ফুটবল প্রতীকে পেয়েছেন 21,276। জনাব এম আনিসুল ইসলাম স্বতন্ত্র ঘোড়া প্রতীকে পেয়েছেন 3,257 ভোট। জনাব নীরদ বরণ মজুমদার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 349 ভোট। মোহাম্মদ আব্দুল হামিদ মোল্লা বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 34,635 ভোট। জনাব মোহাম্মদ মিজানুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 5,870 ভোট। জনাব মোহাম্মদ কাইয়ুম আলী খান স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকে পেয়েছেন 2,180 ভোট। জনাব মোহাম্মদ কাবির মিয়া গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীকে পেয়েছেন 54,329 ভোট। জনাব মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 69,462 ভোট। জনাব সুলতান জামান খান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 621 ভোট। গোপালগঞ্জ 2 মোট ভোট কেন্দ্র 152, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 152। জনাব উৎপল বিশ্বাস স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে 8,665 ভোট। এইচ.এম. খান মঞ্জু স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকে 33,039 ভোট। কামরুজ্জামান ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী টেলিফোন মার্কায় টেলিফোন প্রতীকে 27,891 ভোট। কে.এম. বাবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 40,048 ভোট। তসলিম শিকদার ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 2,911 ভোট। দিন মোহাম্মদ গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীকে পেয়েছেন 305 ভোট। মাহমুদ হাসান জাকের পার্টি গোলাপফুল প্রতীকে পেয়েছেন 1,371 ভোট। মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ স্বতন্ত্র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন 2,819 ভোট। রনি মোল্লা স্বতন্ত্র প্রার্থী তালা প্রতীকে পেয়েছেন 403 ভোট। জনাব রিয়াজ সারোয়ার মোল্লা জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 419। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশনে, দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন সময়।